তোমরা যদি থাকো আমরা ক্লাস শুরু করে দেবো, আজকে আর দেরি করবো না, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম কিডনি সম্বন্ধে, না এক্সক্রিশন সম্পর্কে। আজকে আমরা জাস্ট এক্সক্রিশনারি অর্গান, লার্জ এক্সক্রিশনারি অর্গান কি ছিল, কিডনি নিয়ে দু একটা কথা বলবো, তারপরে আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টার অসমোরেগুলেশনে। প্রথমে জিজ্ঞেস করে নাই তোমাদের কিডনি এক্সক্রিশন অথবা গত ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের কুইজে কোশ্চেন গুলা কি টাইপ হবে এটা একটু জানার ছিল। কুইজ টাইপ হবে? কুইজের কোশ্চেন যেরকম হয়? জি স্যার, শূন্যস্থান আর শর্ট নোট কি আসবে? শর্ট নোট বলতে কি বুঝছো? শর্ট নোট মানে তো বড়, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন তো আসতেই পারে, এক কথায় উত্তর থাকতে পারে না, যেমন থাকতেই পারে এক কথায় উত্তর আর কি, থাকাটাই সম্ভাবনা। যদি বলা হয় যে কিডনির কতগুলো টাইপস আছে, তাই না, বা এই ধরনের কিডনি কোথায় পাওয়া যায়, এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে তোমরা এটাকে শর্ট প্রশ্ন, তাই না? জি স্যার। স্যার আমাদের কি লিখে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে নাকি ডক ফাইলে হবে? আচ্ছা, হওয়ার সময় বলে দেবো, এটা আমরা সাধারণত আমি গুগল ফর্ম আছে ওখানে করি আর কি। সেক্ষেত্রে তোমরা আনসার করে সেগুলো জাস্ট সাবমিট করে দিলেই হয়ে যায় আর কি, ছবি তোলার প্রয়োজন হয় না। তোমাদের এক নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ের ভিত্তিতে সময় নিয়ে তোমরা একটা আনসার করে ওখানে লাস্টে একটা সাবমিট বাটন আসবে, সেটাতে সাবমিট করে দিবে, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমরা শুরু করে দিই, আমাদের অনেক সময় লস হয়ে গেছে, আর আমার আবার পরে তাড়াতাড়ি চলে যেতে হবে। ঠিক আছে, তো গত ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নাই না? কারো কি আছে? না থাকলে আমরা শুরু করে দিই। আমরা আজকে শুরু করবো কিডনি নিয়ে। তোমরা জানো কিডনি কোথায় থাকে এবং কিডনি কি? যদি একটা ডেফিনেশন বলি তাহলে কিডনি আর টু বিন শেপড অর্গান ফাউন্ড ইন ভার্টিব্রেটস। ভার্টিব্রেটের ক্ষেত্রে পাওয়া যায়, কি বলছে, একটা বিন লাইক অর্গান, এরা জোড়ায় থাকে, পেয়ার্ড, এক জোড়া থাকে। They are located on the left and right in retroperitoneal space, and in adult are about human এর ক্ষেত্রে বলা হচ্ছে 12 centimeter in length। বলছে কোথায় থাকে, located in the retroperitoneal space। আমরা যদি পেরিটোনিয়াম জানি, অথবা আমরা যদি বলি অ্যাবডোমিনাল ক্যাভিটির চারপাশে একটা লেয়ার আছে, সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। বলছে সেই পেরিটোনিয়াম যে পেরিটোনিয়াম যে স্পেস, তার বিহাইন্ড বলছে তারপরে থাকে হলো কিডনি। তোমরা মাছ যারা কেটেছো তারা হয়তো দেখতে পাইছো যে মাছ কাটার পরে কিডনি, তোমরা কিন্তু লক্ষ্য করছো কখনো মাছের কোথায় কিডনি থাকে? তোমরা কি জানো মাছের কোথায় কিডনি থাকে? স্যার গিলের পরে আমার গিল বাহ, কোথায়? তোমরা কখনো ডিসাইড করো নাই মাছ? স্যার মাছ কাটছি কিন্তু খেয়াল করি নাই। আচ্ছা, কখনো খেয়াল করো নাই। আচ্ছা, তোমাদের যখন প্র্যাকটিক্যালে আমরা করাবো তখন হয়তো দেখাবো কিডনি কোথায় থাকে। সাধারণত তুমি যদি অ্যাবডোমেনটা কেটে ফেলো, অ্যাবডোমেন থেকে ইন্টেস্টাইন বের করে ফেলো, তখন তার নিচে কালো কালো, বিশেষ করে মেরুদণ্ডের একেবারে ডর্সাল সাইডের ব্যাক নিচে আর কি, অ্যাবডোমিনাল ক্যাভিটির উপরের সাইডে দেখবা মেরুদণ্ডের বরাবর যে ভার্টিব্রেট কলাম গেছে, তার দুই পাশে দুইটা কালো কালো কি জেনে দেখা যায়, এই দুটাই হচ্ছে কিডনি, ফিশের ক্ষেত্রে আর কি। আর হিউম্যান কিডনি কোথায় থাকে তোমরা সবাই জানো, তাই না? They receive blood from the paired renal। একটু আরেকবার বলবেন, শুনতে পাইনি, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম যে আমরা ফিশের কিডনি কোথায় থাকে, আর কিডনিটা বলছে পেয়ার্ড, এক জোড়া কিডনি থাকে ভার্টিব্রেটের ক্ষেত্রে, এবং তারা অবস্থান কোথায়, রেট্রোপেরিটোনিয়াল স্পেস, পেরিটোনিয়ামের পিছনের দিকে থাকে হচ্ছে কিডনি।
and in adult human it's about 12 সেন্টিমিটার। তো বলছে 12 সেন্টিমিটার মতো লম্বাই হয় হিউম্যানের ক্ষেত্রে। তো ফিশের ক্ষেত্রে কিডনি কোথায় থাকে আমরা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটি যখন ওপেন করব তখন ডরসালের ব্যাক সাইড, আমরা ডরসাল যে ভার্টিব্রাল কলাম চলে গেছে তার নিচে এবং পেরিটোনিয়ামের উপরে ভার্টিব্রাল কলামের দুই পাশে দুইটা কালো কালো লম্বা লম্বা অংশ দেখা যায়, সেটাই হচ্ছে কিডনি। তোমরা বাড়িতে যদি মাছ কাটো, মাছ কাটার বাড়িতে তো পুরো মাছ আনেই, তাই না? তখন যে কাটার সময় একটু খেয়াল করে দেখো আর কি, পেয়ে যাবো আর কি। আর আমরা ল্যাবেও চেষ্টা করবো তোমাদের কিডনি নিয়ে কাজ করানো বা ডিসেক্ট করে দেখানোর। They receive blood from the paired renal arteries. বলছে এরা ব্লাড থেকে গ্রহণ করে, আর্টারিজ থেকে ব্লাড গ্রহণ করে, অক্সিজেনেটেড ব্লাড যেটা আমরা বলি। ব্লাড এক্সিস্ট ইনটু দি পেয়ার্ড রেনাল ভেইন, এবং কোথায় যায়? রেনাল ভেইন দিয়ে বাইরে বের করে দেয়। Each kidney is attached to a ureter, একটা নালী যার মধ্যে আসলে ইউরিন পাস হয়, and a tube that carries excreted urine to the bladder. বলছে এই যে ইউরেটারটা বা এই টিউবটা কার সাথে কানেক্টেড থাকে? ইউরিনারি ব্লাডারের সাথে কানেক্টেড থাকে আর কি। এ হচ্ছে কিডনি। যদি ডিফাইন কিডনি যদি বলে তাহলে এটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো কত ধরনের কিডনি পাওয়া যায় এটা আমরা দেখি আসলে। সাধারণত 4 ধরনের কিডনি পাওয়া যায়, কিডনি দেখা যায় আর কি। উদাহরণগুলো আমি দেইনি, তবে তোমরা অ্যাড করে নিও আর কি। তো কিরকম 4 ধরনের কিডনি দেখা যায়? একটা বলা হয় আর্কি নেফ্রন্স, আরেকটা হলো প্রোনেফ্রন্স, আরেকটা হলো মেসোনেফ্রন্স, আর এটা হচ্ছে মেটানেফ্রন্স। তোমরা হয়তো জানো যে মাছের কিডনি কোনটা, বলো তো? কারো কি ধারণা আছে মাছের কিডনি কোনটা? স্যার মেসোনেফ্রন্স। মেসোনেফ্রন্স। আর হিউম্যানের কিডনি তাহলে? হিউম্যান হচ্ছে মেটানেফ্রন। তুমি জাস্ট একটু চিন্তা করলে যে অ্যাডভান্স স্টেজে হচ্ছে মেটানেফ্রন, মাছের কিডনি হচ্ছে মেসোনেফ্রন, আর হিউম্যান হচ্ছে মেটানেফ্রন। আর বাকি দুই টাইপ যে আর্কিওনেফ্রন, আর্কিওনেফ্রনটা বলা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কিডনি বলা যায়, বলে অনেক সময় অনেকে, এটা একটা হাইপোথেটিক্যাল ক্লাসিফিকেশন বলা যেতে পারে। তবে আর্কিওনেফ্রন একেবারে প্রিমিটিভ স্টেজে অনেক অনেক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেখা যায় আর কি। আর মূলত আর্কিওনেফ্রনকে যদি ক্লাসিফিকেশন না করা যায় তাহলে প্রথম যে ক্লাসিফিকেশন শুরু হয় সেটা প্রোনেফ্রন থেকে শুরু হয়। বিশেষ করে এমব্রায়ো স্টেজে, হিউম্যানের যখন এমব্রায়ো স্টেজ অথবা ফিশের যখন লার্ভাল স্টেজে থাকে তখন যে কিডনি থাকে এটাকে বলা হয় প্রোনেফ্রন। তারপর আস্তে আস্তে সেই কিডনিটা ডেভেলপ হয়, ফিশের ক্ষেত্রে হয় মেসোনেফ্রন, আর হিউম্যানের ক্ষেত্রে হয় মেসোনেফ্রন, তারপর হয় মেটানেফ্রন, আর ফাইনালি হিউম্যানের ক্ষেত্রে মেটানেফ্রন, আর ফিশের ক্ষেত্রে হচ্ছে মেসোনেফ্রিক কিডনি। তো এই কিডনি গুলো উদাহরণ করে তোমরা পরীক্ষা খাতায় লিখবে, অথবা বিভিন্ন প্রশ্ন আসতে পারে, অথবা ভাইবাতেও জিজ্ঞেস করা হতে পারে, লিখে রাখো। আমরা যদি বলি কিডনি কি করে, আমরা এই যে পাশে একটা ছবি দেখো, ছবি দেখলে আমরা বলতে পারি কিডনির ফাংশন কি। যদি বলা হয় এক কথায় বললে কিডনির ফাংশন হচ্ছে 4টা। একটা হচ্ছে ফিল্ট্রেশন, তারপর রিঅ্যাবজর্পশন, সিক্রেশন এন্ড এক্সক্রেশন। কি ব্যাপারটা কি হয়? কিডনির একক কি বলো, জানো তোমরা? নেফ্রন। নেফ্রন। নেফ্রন কি দিয়ে তৈরি? গ্লোমেরুলাস আর হচ্ছে আর কি? নালিকা, টিউবুলস। বুমেন্স ক্যাপসুল নাকি? ও সংগ্রাহী নালিকা, বোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। তো এই যে হচ্ছে তার মধ্যে কি গ্লোমেরুলাসে বা বোমেন্স ক্যাপসুল বলতেছে, সেখানে কি ভেসেল চলে গেছে না, আমরা যেটা বলি ব্লাড ভেসেল বা গ্লোমেরুলাস যেটা নাম দিচ্ছি, সেখানে কি হচ্ছে এই গ্লোমেরুলাসে ব্লাড একদিক দিয়ে প্রবেশ করতেছে, আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো যে দিক দিয়ে প্রবেশ করতেছে এটাকে বলা হয় আর্টারি, আর যেটা বের হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ভেইন। তো এর মাধ্যমে কি হচ্ছে, এই প্রবেশের সময় ব্লাড গুলো এই গ্লোমেরুলাসে যখন আসে সেটা কি হয়, ফিল্ট্রেশন হয়। এটা একটা ফাংশন। ফিল্ট্রেশন হয়, ফিল্টার্ড ব্লাড যখন কিডনি টিউবওয়েল বলতেছে আমরা, কিডনি টিউবওয়েল দিয়ে বের হয়ে যাচ্ছে, পাশাপাশি ব্লাড গুলো যখন কিডনি টিউবওয়েল দিয়ে যাচ্ছে, পাশাপাশি যখন আমরা যেটা বলতেছিলাম ব্লাডার লাইক ইউরেটার অথবা যে এই স্ট্রাকচারটা বলতেছিলাম, সেখান থেকে যখন ইউরিন আকারে এক্সক্রিটরি প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে, সেই ফাঁকে সেখানে কিছু এক্সক্রিটরি টিউবওয়েল যেটাকে আমরা বলতেছিলাম, সেখানে আরো কয়েকটা ফাংশন ঘটে। সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন ঘটে, আবার সিক্রেশন ঘটে।
যেমন কিডনি থেকে কতগুলো হরমোন সিক্রেশন হয়, যেমন বা এই ধরনের প্রোডাক্ট সিক্রেশন হয়। আবার হয় কি রিঅ্যাবজর্পশন হয়, বিভিন্ন আয়ন অথবা সিঙ্গেল আয়ন হতে পারে অথবা ডাইভ্যালেন্ট আয়ন গুলো অথবা অনেক সময় কিছু নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালও রিঅ্যাবজর্পশন হয়। যখন সেটা ইউরিন এসে বের হয়ে যায়, তখন দেখা যায় এই ডিফিউশন প্রক্রিয়া অথবা আরো বিশেষ মেকানিজমের মাধ্যমে সেগুলো রিঅ্যাবজর্পশন হয় ব্লাডে, হয়ে আবার সেটা ব্লাডে চলে যায়। আর পাশাপাশি কিডনি থেকে কিছু ধরনের সিক্রেশন হয়, বিশেষ করে আমি হরমোনের নামটা এই মুহূর্তে ভুলে গেছি, দেখ মনে হলে আবার বলে দেবো। যে কিছু হরমোন সিক্রেশন হয় কিডনি থেকে, যেটা কিনা তোমার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, অথবা তুমি মানুষ যখন খুব অ্যাংজাইটিতে থাকে অথবা দুশ্চিন্তায় থাকে, তখন কিডনি থেকে এই হরমোনটা সিক্রেশন হয়। আর ফাইনালি এই রিঅ্যাবজর্পশন অথবা সিক্রেশন পর্যায়ে ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে এক্সক্রিট করে বাইরে বের করে দেওয়া হচ্ছে কিডনির কাজ। এই হচ্ছে কিডনির ফাংশন। মূলত 4টা ফাংশন প্লে করে হচ্ছে কিডনি। তো এই হচ্ছে আমাদের কিডনি সম্বন্ধে আলোচনা সংক্ষিপ্ত করে। আমরা এখন চলে যাবো হচ্ছে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন কেউ বলতে পারবে কি? যেহেতু আমাদের মাঝখানে একটা ক্লাস মিস হয়েছে, চলে যাবো অসমোরেগুলেশনে। তো অসমোরেগুলেশন কি আমরা সবাই হয়তো জানো, অথবা একটু ধারণা থাকার কথা, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক অর্গানিজম যারা বসবাস করে তাদের মধ্যে সল্ট এন্ড ওয়াটার ব্যালেন্স যে প্রক্রিয়া হয় সেটাকে বলা হয় অসমোরেগুলেশন। যদি ডেফিনেশন একটা সুন্দর করে বলি তাহলে বলতে পারি অসমোরেগুলেশন ইজ এ প্রসেস অফ মেইনটেনিং এ প্রপার ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স ইনসাইড দ্য বডি। The maintenance of osmotic pressure inside the body, অনেকভাবে বলা যায়। আসলে অসমোটিক প্রেসার নির্ভর করে ওয়াটার এবং সল্ট ব্যালেন্স করেই, এবং সেই অসমোটিক ব্যালেন্স অথবা হোমিওস্ট্যাটিস মেইনটেইন করার জন্য যে প্রসেসের মাধ্যমে হয় সেটাকে বলা হয় অসমোরেগুলেশন। সেই অসমোরেগুলেশন যদি আমরা কথা বলি তাহলে দেখা যায় ফিশ বডি অথবা ফিশ যেখানে বসবাস করে, যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে বসবাস করে, সেই সাপেক্ষে সেটাকে যদি আমরা কল্পনা করি যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট আমরা বলতেছিলাম ফ্রেশ ওয়াটার অথবা ম্যারিন ওয়াটার, আবার হচ্ছে ফিশ বডিতে ফ্লুইড থাকে বা টিস্যু থাকে, যা মিলাই বলতে কিছু, সেখানে একটা এনভায়রনমেন্ট। দুই এনভায়রনমেন্টের সাথে তুলনা করলে আমরা যে কোনো সলিউশনকে বা মিডিয়ামকে বলতে পারি, কখনো কখনো বলতে পারি হাইপোটনিক, কখনো বলতে পারি আইসোটনিক, কখনো বলতে পারি হাইপারটনিক। অথবা যদি এটুকু চিন্তা না করে আমরা যদি বলি সাধারণত একটা পাত্রকে যদি একটা মেমব্রেন দ্বারা, যে মেমব্রেনটা কি বলা হয় সেমি পারমেবল অথবা অর্ধবেদ্য, সেই মেমব্রেনটা দ্বারা একটা পাত্রের দুই পাশে সলিউশনকে যদি ভাগ করা ডিভাইড করা হয় এবং এক পাশে দ্রবণ যদি ঘনত্ব হয় আর এক পাশে কম হয়, তাহলে একটার সাপেক্ষে একটা হয় হাইপারটনিক আর একটা হয় হাইপোটনিক। আর যখন দুইটা ঘনত্বের দ্রবণের মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকে না ঘনত্বের, তখন সেটাকে বলা হয় আইসোটনিক। আমরা ধারণা এটুকু তোমরা জানো, তো আমরা দেখি আসলে কি বলছে। A solution having an osmotic pressure greater than the other separated by a membrane, the solution is said to be hypertonic. And the water will move towards the solution containing greater solutes. এই ক্ষেত্রে দেখা যায় কি হয়, যে এইখানে বেশি ঘনত্ব থাকবে সেইখানে কি প্রবেশ করবে, পানি প্রবেশ করবে কম ঘনত্বের দ্রবণ থেকে, আর অপোজিটলি সেখান থেকে সল্ট বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, অথবা যা দ্বারা তুমি দ্রবণ তৈরি করতেছো সেই ম্যাটেরিয়ালসটা কম ঘনত্বের দ্রবণের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই প্রক্রিয়া ঘটে হাইপোটনিক তার বিপরীত প্রক্রিয়া ঘটে। A solution having an osmotic pressure lower than the other separated by a membrane, the solution is said to be hypotonic, and water will run towards the solution containing more solutes. আর আগে বলছিলাম আইসোটোনিক সলিউশন, যেটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেখানে কোনো ওয়াটার অথবা কোনো দ্রবণের আদান প্রদান ঘটবে না, যেহেতু দুইটা ঘনত্বের দ্রবণ একই ধরনের হয়। তো এখন বলো এই ডেফিনেশন গুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা? যদি হয় তাহলে আমরা হয়তো পরবর্তী স্যার হাইপারটনিক আর হাইপোটনিকটা আরেকবার বলবেন? আমরা বলতেছিলাম যে তুমি পাত্রে পানি নাও, পানি নিয়ে মাঝখানে এমন একটা মেমব্রেন রাখো বা এমন একটা পর্দা রাখো যেটা কিনা সেমি পারমেবল, যেটার ভিতর দিয়ে কিছু আদান প্রদান হতে পারে। তো তার এক পাশে যদি বেশি ঘনত্বের দ্রবণ রাখো, আরেক পাশে কম ঘনত্বের দ্রবণ রাখো, তাহলে কি বেশি ঘনত্বের যে দ্রবণ সেটাকে বলা হবে হাইপারটনিক, আর কম ঘনত্বের দ্রবণ যেটা এটাকে বলা হয় হাইপোটনিক, একটা সাপেক্ষে।
বুঝতে পারছো এবার? তো এরকম হলে কি হবে, বেশি ঘনত্বের দ্রবণ থেকে সলিউট বের হয়ে যাওয়ার চেষ্টা করবে কম ঘনত্বের দিকে, আবার কম ঘনত্বের দিক থেকে পানি বেশি ঘনত্বের দ্রবণের দিকে আসতে থাকবে। জানো একসময় সবসময় একটা সাম্য অবস্থা ক্রিয়েট করার চেষ্টা করবে তারা। আর যখন সাম্য অবস্থা হয়ে যাবে তখন তাদের এই সলিউশনকে বলা হয় আইসোটোনিক সলিউশন। কিছু কিছু ফিশের ক্ষেত্রে তাদের বডির যেখানে তারা বসবাস করে এবং তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হচ্ছে সমান, তখন তাদের আর কোনো ধরনের অসমোরেগুলেটরি মেকানিজম মেনটেন করতে হয় না। তখন ওই ধরনের ফিশকে বলা হয় অসমো কনফর্মার। উদাহরণ যদি বলি হ্যাকফিশ, লিখে রাখো এগুলো। একটু বলেন। একটু বলেন। হ্যাঁ আমি তো বলতেই আছি, বলতেছিলাম আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সাধারণত ফিশের বডিতে দেখা যায়, ফিশ যখন আমি হাইপারটোনিক আর হাইপোটোনিক তো বুঝতে পারছো নাকি? স্যার এক্সাম্পলটা যে দিলেন ওইটা বুঝি নাই। আচ্ছা আমি সেটাই বলছিলাম, তুমি এক্সাম্পল আমি বলতেছি। বলছে হাইপারটোনিক আর হাইপোটোনিক কি, এটা বুঝতে পারছো? যদি বুঝতে থাকো তাহলে আমি পরে বলতেছি আর কি। যে বলতেছি হাইপারটোনিক কাকে বলতেছিলাম, যে যে সলিউশনের ঘনত্ব বেশি অন্য একটা সলিউশনের সাপেক্ষে, সেটা হচ্ছে হাইপারটোনিক। আর যার কম তাকে বলা হয় হাইপোটোনিক। সরি। আর যখন তাদের এই ঘনত্বের দ্রবণ দুটা ঘনত্ব যখন সলিউশনের ঘনত্ব যখন একই হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে আইসোটোনিক সলিউশন। তা আমরা উদাহরণ বলতেছি ফিশের ক্ষেত্রে। তো ফিশের ক্ষেত্রে কাদের সাধারণত ফ্রেশওয়াটার অথবা মেরিন ওয়াটার, যেখানে যে ফিশ থাকে তাদের ফ্রেশওয়াটারে কি সল্ট কনসেন্ট্রেশন বেশি, আর মেরিন ওয়াটারে পানিতে সরি ফ্রেশ মেরিন ওয়াটারে পানিতে সল্ট কনসেন্ট্রেশন বেশি আর ফ্রেশ ওয়াটারে কোনো সল্ট নেই। তাহলে সেক্ষেত্রে যখন একটা মাছ মেরিন বসবাস করে তখন তখন দেখা যায় তখন ফিশের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন মেরিন ওয়াটারের সাপেক্ষে কম হয়। তখন মেরিন ওয়াটার যদি ফিশের বডিকে আমি বডির ফ্লুইডকে ধরি, তাহলে ফিশের বডি ফ্লুইড তখন হয়ে যায় হাইপোটোনিক। আবার ফ্রেশ ওয়াটারে যখন মাছ থাকে, যে মাছগুলো থাকে তাদের দেখা যায় বডি ফ্লুইড কনসেন্ট্রেশন ফ্রেশ ওয়াটারের পানির অথবা ফ্রেশ ওয়াটার যে মিডিয়াম, পানিতে পানি বলতেছে সেই তার থেকে বেশি। তখন তখন ওই মাছের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হয় হাইপারটোনিক। তবে কিছু কিছু মাছ আছে যাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হচ্ছে ইকুয়াল টু দেয়ার অ্যাকর্ডিং এনভায়রনমেন্ট, টু দেয়ার হ্যাবিটেট, যেখানে তারা বসবাস করে আর কি। তখন তাদেরকে বলা হয় আইসোটোনিক সলিউশন, তাই না? তো এই ধরনের ফিশ আছে যারা, তাদেরকে বলা হয় যাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন এবং ওয়াটার এক্সটার্নাল এনভায়রনমেন্টের ওয়াটার কনসেন্ট্রেশন হচ্ছে সমান, তাদেরকে বলা হয় তাদের বডি ফ্লুইডকে বলা হয় আইসোটোনিক। আর সেই জন্য তাদের ক্ষেত্রে দেখা যায় কোনো ধরনের অসমো রেগুলেটরি মেকানিজম প্রয়োজন হয় না তাদের বেঁচে থাকার জন্য। আর সেই ধরনের ফিশকে বলা হয় অসমো কনফর্মার। কি বলা হয়? সেই ধরনের ফিশকে বলা হয় অসমো কনফর্মার। এই যে এখানে একটা শব্দ দেখো লেখা আছে, এটাই বলা হচ্ছে, এটাকে বলা হয় অসমো কনফর্মার। তো যে ধরনের মাছের এই ধরনের মেকানিজম আছে তাদেরকে বলা হয় কোনো ধরনের অসমো মেকানিজম প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় অসমো কনফর্মার। উদাহরণ যদি বলি হ্যাকফিশ, আমরা এই অসমো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যে মাছগুলো বসবাস করে তাদের কি ধরনের তারা অসমোটিক মেকানিজম তারা শো করে অথবা মেনটেন করতে হয়, তার উপর ভিত্তি করে মাছ ফিশকে কতগুলো গ্রুপে ভাগ করা হয়। যেমন একটাকে ভাগ করছে হ্যাকফিশ, তাদেরকে আমরা বলতেছিলাম অসমো কনফর্মার, তাদের কোনো ধরনের অসমো রেগুলেটরি মেকানিজমের প্রয়োজন হয় না। আরেকটা বলা হচ্ছে মেরিন এলাসমোব্রাঙ্ক, আরেকটা হচ্ছে মেরিন টেলিউস্ট, আর হচ্ছে ফ্রেশওয়াটার টেলিউস্ট, আর একটা হচ্ছে ইউরিহ্যালেন ফিশ। আমরা মূলত আমরা পড়বো হলো দুইটা জিনিস, একটা হলো মেরিন টেলিউস্ট আর একটা হলো ফ্রেশওয়াটার টেলিউস্ট। যে ফ্রেশওয়াটার এবং মেরিন টেলিউস্ট কিভাবে অসমো রেগুলেটরি মেকানিজম মেনটেন করে অথবা বডি ওয়াটার এবং সল্ট কনসেন্ট্রেশন মেনটেন করে, সেটা আমরা জানবো আজকের ক্লাসে। মেরিন এলাসমোব্রাঙ্ক এবং ইউরিহ্যালেন ফিশ আমাদের আপাতত পড়ার দরকার নাই। তো হ্যাকফিশটা আমরা বলে রাখলাম, হ্যাকফিশকে যে ক্লাসিফিকেশনে ভাগ করা হয় সেটাকে বলা হয় অসমো কনফর্মার।
আর আর যাদেরকে অসমোরেগুলেটর মেকানিজমের মাধ্যমে অসমোটিক প্রেসার অথবা বডি ফ্লুইড এবং অথবা ওয়াটার অথবা সল্ট কনসেন্ট্রেশন মেনটেন করতে হয় তাদেরকে বলা হয় অসমোরেগুলেটর। বাকি যে 4টা গ্রুপ অফ ফিশ আছে, যেমন আমরা বলতেছি মেরিন ইলাস্মোব্রাঙ্ক, মেরিন টেলুস্ট, ক্রেসেটার টেলুস্ট, ইউরুহেলান ফিশ, এরা সবগুলাই হচ্ছে অসমোরেগুলেটর। আর যে তাদের কোনো অসমোরেগুলেশন মেকানিজম প্রয়োজন হয় না তাদেরকে বলা হচ্ছে অসমোকনফর্মার। আমরা এটাও বলতে পারি যে অন দ্য বেসিস অফ অসমোরেগুলেটরি মেকানিজম ফিশকে যেমন 4 ভাগে ভাগ করা যায়, আবার ব্রডলি 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অসমোকনফর্মার আর একটাকে বলা হয় অসমোরেগুলেটর। অসমোরেগুলেটরটা আবার অসমোরেগুলেটরটা অসমোরেগুলেটর চেঞ্জ বলতেছিলাম আমরা, টাইপস কি 2টা হবে? হ্যাঁ অসমোরেগুলেটর না তোমরা যদি বলো অন দ্য বেসিস অফ অসমোরেগুলেটরি মেকানিজম হাউ ইউ ডিফাইন অথবা হাউ ইউ ডিভাইড ফিশ, আমরা দুটো বলতে পারি। দুটো বলে তারপরে আমরা বলতে পারি অসমোকনফর্মার হচ্ছে হ্যাগফিশ আর অসমোরেগুলেটর হচ্ছে মেরিন ইলাস্মোব্রাঙ্ক, মেরিন টেলুস্ট, ফ্রেশওয়াটার টেলুস্ট এন্ড ইউরুহেলান টেলুস্ট। এভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে অসমোরেগুলেটর কারা? যাদের ক্ষেত্রে অসমোরেগুলেটর মেকানিজম প্রয়োজন হয় তাদেরকে বলা হয় অসমোরেগুলেটর, ঠিক আছে? তো ওরা কারা? এরা হচ্ছে মেরিন ইলাস্মোব্রাঙ্ক, মেরিন টেলুস্ট, ফ্রেশওয়াটার টেলুস্ট এন্ড ইউরুহেলান টেলুস্ট। তো আমরা মূলত পড়বো হচ্ছে আজকে ক্লাসে দুইটা, একটা হচ্ছে মেরিন টেলুস্ট আর ফ্রেশওয়াটার টেলুস্ট, তারা কিভাবে অসমোরেগুলেটর মেকানিজম মেনটেন করে। তো আমরা একটা পড়লে আরেকটা আমাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ একটা একটার অপোজিট। আমরা যদি প্রথমে মেরিন টেলুস্টের কথা বলি, তার আগে জিজ্ঞেস করতেছিলাম টেলুস্ট ফিশ কারা? স্যার মডার্ন ফিশ। মডার্ন ফিশ। আচ্ছা, মডার্ন ফিশ। তো এটার আরেকটু ডেফিনেশন আছে, তোমরা একটু জেনে নিও, তোমাদের ভাইবা জানা দরকার আর কি, তাই না? মেরিন ইলাস্মোব্রাঙ্ক যদি বলি আর মেরিন টেলুস্ট যদি বলি তাদের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবা? বলার উচিত, তাই না? এখন যদি না জানো তো আমি সামনের ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে? কেন এটাকে ইলাস্মোব্রাঙ্ক বলা হচ্ছে, কেন আবার মেরিন টেলুস্ট বলা হচ্ছে, পার্থক্যটা কি তাদের মধ্যে? আচ্ছা, এখন আমরা চলে যাই মেরিন টেলুস্টের ক্ষেত্রে। প্রথমে আমরা জানবো আসলে মেরিন টেলুস্টের যে বডি ফ্লুইড কনসেন্ট্রেশনটা কিরকম। Salt concentration of blood of marine tellus about one third of that sea water. আমার জানি না এখানে হঠাৎ করে salt concentration of blood of marine tellus is about 1/3 of sea water. তার মানে কি সি ওয়াটারের 3 ভাগের 1 ভাগ। সি ওয়াটারে যেরকম সল্ট কনসেন্ট্রেশন, মেরিন টেলুস্টে হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ। তার মানে কি? তার মানে হচ্ছে মেরিনের ব্লাড কনসেন্ট্রেশন অথবা মেরিনের ফ্লুইড কনসেন্ট্রেশন হচ্ছে হাইপোটনিক, তার মানে দে অপারেট হাইপো অসমোটিক্যালি। তার মানে কি হচ্ছে, যদি মেরিন ফিশের ব্লাড কনসেন্ট্রেশন কম হলে কি হবে কম্পেয়ার টু তাদের এনভায়রনমেন্ট অথবা মেরিন ওয়াটার, তাহলে কি সেখান থেকে ট্রেন্ড টু লস ওয়াটার এন্ড গেইন সল্ট বাই ডিফিউশন থ্রু পারমেবল মেমব্রেন। আমরা আগেই বলেছিলাম যে যেখানে ঘনত্ব কম সেখান থেকে পানি যাবে, আবার যেখানে ঘনত্ব বেশি সেখান থেকে সল্ট আসবে। তাহলে মেরিন ফিশের ক্ষেত্রে কি হচ্ছে, ট্রেন্ড তাদের মধ্যে পানি লস করার অথবা পানি তাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং তাদের শরীরে কি হয়, সল্ট আসার প্রবণতা বেড়ে যায়। কার মাধ্যমে? থ্রো পারমেবল মেমব্রেন, সেটার মধ্যে গিল হতে পারে অথবা অনেক সময় স্কিনও হয়। বলছে যে শরীর থেকে যে বেশি পরিমাণে পানি বের হয়ে যায় সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য, তো সেটাকে মিটিগেট করার জন্য মেরিন ফিশ বেশি পরিমাণে পানি পান করে। টু কাউন্টারঅ্যাক্ট ওয়াটার লসেস দি ড্রিঙ্ক হিউজ অর হাই অ্যামাউন্ট অফ সি ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট ওয়াটার ইনটেক্স এক্সট্রা সল্ট ইনসাইড দি বডি। তাহলে তাদের মধ্যে একটা ব্যাপার ঘটে যায়, বলছে মেরিন ফিশ কি হচ্ছে, তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশনের কারণে কি হয়, তাদের বডি থেকে পানি তারা লস করতে থাকে, আবার সল্ট গেইন হতে থাকে।
মানে পানি যে তারা করতেছে, লস করতেছে, এবং সে পানি লস করা যাতে কম লস, যে লস করতেছে সেটাকে মিটিগেট করার জন্য, হয়তো সেটাকে পূরণ করার জন্য তারা বেশি পরিমাণে পানি পান করে। আবার বেশি পরিমাণে পানি পান করার কারণে আবার দেখা যায় বেশি পরিমাণে সল্ট তাদের শরীরে প্রবেশ করতেছে। তার মানে কি হচ্ছে, একটা সমস্যা থেকেই যাচ্ছে, তাই না? আমরা যদি বলি মেরিন ফিশে কি হয়, মেরিন ফিশের সমস্যাটা কি, যে তারা আসলে তাদের অসমোরেগুলেশন, মেরিন টেলিস্টের ক্ষেত্রে অসমোরেগুলেশন কেন প্রয়োজন হয়, কারণ তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন 1/3 অফ সি ওয়াটার, এবং সেই কারণে তারা বেশি পরিমাণে ওয়াটার লস করতেছে, আবার পাশাপাশি সল্ট গেইন করতেছে। এবং ওয়াটার লসকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য অথবা মিটিগেট করার জন্য মেরিন টেলিস্ট কি করে, বেশি পরিমাণে পানি পান করে। আবার বেশি পরিমাণে পানি পান করার কারণে আবার দেখা যায় তারা বেশি পরিমাণে সল্টও গেইন করতেছে। পাশাপাশি নর্মালি যে সল্ট তাদের শরীরে প্রবেশ করতেছিল সেটা তো করতেই আছে, পাশাপাশি পানির মাধ্যমেও তারা সল্ট গেইন করতেছে। তার মানে সল্টের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, আবার ওদিকে পানি লস হচ্ছে। তো ওইগুলো, এইটাকে ব্যালেন্স করার জন্য তাদের মধ্যে ওয়াটার ব্যালেন্স এবং সল্ট ব্যালেন্স করার জন্য বিশেষ কিছু মেকানিজম রয়েছে আর কি। সেই মেকানিজম গুলো আমরা দেখি আসলে কি হয়। প্রথমে আমরা বলতেছিলাম যে ওয়াটার ব্যালেন্স করার জন্য তো কি হয়, যে যে ওয়াটার তারা লস করতেছিল সেই ওয়াটারকে ব্যালেন্স করার জন্য তারা ড্রিঙ্ক হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার। এবং সেই ড্রিঙ্কিং রেটটা কিরকম হতে পারে আমরা যদি জানি, দেখি একটু। ড্রিঙ্কিং রেট ভ্যারিজ উইথ স্পিসিস উইথ এনভায়রনমেন্টাল কন্ডিশন অথবা স্যালানিটি। হঠাৎ করে আমার সবগুলো অ্যাপোস্ট্রোফি ডট গুলো উঠে গেল কেন যায় না। এনভায়রনমেন্টাল কন্ডিশন অথবা স্যালানিটির উপর ভিত্তি করে তাদেরকে নির্ভর করে। দ্য হায়ার দ্য স্যালানিটি গ্রেটার দ্য রেট অফ ড্রিঙ্কিং ওয়াটার। যেমন মোস্ট species can drink up to 35 to 40% of their body weight per day. বলছে একটা মাছ কি করে 35 থেকে 40% পর্যন্ত তারা তাদের পানি পান করতে হবে তাদের বডি ওয়েটের সাপেক্ষে। তো সাধারণত কি হয়, 10 to 20% ইজ মোর ইউজুয়াল। সাধারণত নর্মাল কেসে হচ্ছে 10 থেকে 20% হচ্ছে মোর ইউজুয়াল, তাদের বডি ওয়েটের সাপেক্ষে 10 থেকে 20% পানি তারা পান করে, অথবা সর্বোচ্চ তারা 35 থেকে 40% পর্যন্ত করতে পারে, সাধারণত বিশেষ প্রক্রিয়ায় অথবা বিশেষ সময়ে, বিশেষ করে যখন তাদের সাঁতার কাটতে হয় বা অথবা হায়ার অ্যাক্টিভিটি থাকে। পাশাপাশি তাদের ওয়াটার লস কে মেনটেন করার জন্য আরেকটা কাজ তারা করে, সেটা হচ্ছে কনজার্ভ ওয়াটার। কিভাবে কনজার্ভ ওয়াটার করে? কনজার্ভ ওয়াটার বাই প্রোডিউসিং লিটল ইউরিন। বলছে তারা তাদের বডিতে পানি সংরক্ষণ করার চেষ্টা করে। কিভাবে? তার অল্প পরিমাণে ইউরিন প্রোডাকশন করে। কিরকম? অ্যাবাউট 3 ml পার কেজি বডি ওয়েট পার 24 আওয়ার্স। বলছে 24 ঘন্টায় তারা অন্তত 3 ml পানি পান করে 1 কেজি বডি ওয়েট সাপেক্ষে। আবার দেখা যায় এটা ছাড়াও তারা কম পরিমাণে ইউরিন প্রোডাকশন করে, পাশাপাশি তাদের কিডনিতে আবার কিছু স্পেশালাইজড ফাংশন থাকে যে ওয়াটারকে রিঅ্যাবজর্ব করার জন্য। এবং আরেকটা মজার ব্যাপার হলো সেই রিঅ্যাবজর্পশনের পাশাপাশি দেখা যায় মেরিন ফিশের ক্ষেত্রে, মেরিন টেলিস্টের ক্ষেত্রে গ্লোমেরুলার নাম্বার হচ্ছে খুবই কম, এবং কারো দেখা যায় কোনো ফিশের ক্ষেত্রে দেখা যায় হয়তো বা 100 অথবা তারও কম, হাতে গোনা মানে 10-20 থেকে শুরু করে এরকম হয় গ্লোমেরুলার সংখ্যা। তো এই হচ্ছে তাদের ওয়াটার ব্যালেন্স প্রক্রিয়ায়, যে ওয়াটার ব্যালেন্স করার জন্য কি হয়, তারা বেশি পরিমাণে পানি পান করে। জাস্ট তোমার মনে রাখার চেষ্টা করো যে আমরা যদি আবার একটু বলি, মেরিন ফিশের ক্ষেত্রে কি ছিল, তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হচ্ছিল 1/3 অফ সি ওয়াটার, এবং সেই কারণে তাদেরকে ওয়াটার লস হচ্ছে এবং সল্ট গেইন হচ্ছে। এবং সেই ওয়াটার লস এবং সল্ট গেইন করার জন্য তাদের মধ্যে দুই ধরনের মেকানিজম রয়েছে। যেমন প্রথমে যদি আমরা বলি ওয়াটার ব্যালেন্স করার জন্য কি হয়েছে, দে ড্রিঙ্ক হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার, এবং সেটা কত পর্যন্ত হতে পারে, 35 to 40% অফ দেয়ার বডি ওয়েট, অথবা নর্মালি হচ্ছে 10 to 20%। এবং এই ড্রিঙ্কিং রেটটা অনেক সময় ভেরি করে অ্যাক্টিভিটি অথবা তাদের এনভায়রনমেন্টের উপর অথবা স্যালানিটির উপর। যদি স্যালানিটি বেশি হয় তাদের ড্রিঙ্কিং রেটটাও বেশি হয়।
আবার তারা পাশাপাশি কি করে, যাতে ওয়াটার লস কম হয় সেই কারণে তারা, নর্মালি তো ওয়াটার লস প্রবণতা বেড়ে যায়, আর সেটাকে আরো যাতে কম করা যায় সেটার জন্য দে প্রডিউস লেস অ্যামাউন্ট অফ ইউরিন। যেমন উদাহরণস্বরূপ বলা হচ্ছে 3 ml পার কেজি বডি ওয়েট পার 24 আওয়ার্স। এবং তাদের পাশাপাশি তাদের কিডনিতেও স্পেশালাইজড মেকানিজম রয়েছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করার জন্য। এবং দেখা যায় কিডনির আরেকটা কি দেখা যায়, যাতে কম পরিমাণে ইউরিন প্রোডাকশন করার জন্য তাদের মধ্যে গ্লোমেরুলাস নাম্বার সংখ্যা হচ্ছে খুবই অল্প, 10 to 100 তার মধ্যেই থাকে। এটা হচ্ছে তাদের ওয়াটার ব্যালেন্স। তা সল্ট ব্যালেন্স করার জন্য কি হচ্ছিল, সল্টের প্রবলেমটা কি হচ্ছিল মনে আছে? ফিশের ক্ষেত্রে সল্ট, এই মেরিন ফিশের ক্ষেত্রে সল্ট কি হচ্ছিল, বেশি পরিমাণে সল্ট প্রবেশ করতেছিল। তাহলে কি এক্সট্রা সল্ট যখন বডিতে প্রবেশ করতেছে সেই সল্ট গুলোকে বের করে দিতে হবে, তাই না? শরীর থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো বলো আমি এতক্ষণ যেটা বললাম? জি স্যার। ওকে, খুবই ভালো, বুঝতে পারলে আমার জন্য সুবিধা। তা আমরা আগে যেটা বললাম ওয়াটার ব্যালেন্স, ওয়াটার কি হচ্ছিল, লস হচ্ছিল, সেই ওয়াটারকে লস করার জন্য তারা বিশেষ মেকানিজম রয়েছে, কম পরিমাণে ইউরিন প্রোডাকশন করতো, আবার বেশি পরিমাণে পানি পান করতো, এবং গ্লোমেরুলাস নাম্বার সংখ্যাও কম ছিল যাতে কম ইউরিন প্রোডাকশন করার জন্য করা যায়। আবার তাদের কিডনি টিউবুলস এর মধ্যে রিঅ্যাবজর্পশন করার মেকানিজম রয়েছিল। এখন দেখা যাচ্ছে বেশি এই ওয়াটার ব্যালেন্স করতে যায় তাদের মধ্যে কি হয়, নর্মালি তো তারা তো সল্ট গেইন করতেছে, পাশাপাশি ওয়াটার ব্যালেন্সের জন্য বেশি পরিমাণে ওয়াটার তারা পান করতেছে, পানি পান করতেছে। সেই কারণে দেখা যায় তাদের সল্ট কনসেন্ট্রেশনটা অথবা বেশি পরিমাণে সল্ট বেড়ে যায়। মেরিন টেরেস্ট্রির ক্ষেত্রে বডিতে সল্ট এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। সেই বেড়ে যাওয়ার এক্সট্রা সল্ট নর্মালি যেরকম থাকার কথা তার থেকে বেশি পরিমাণে সল্টের অ্যামাউন্টে হয়, সেই সল্টকে অথবা এক্সট্রা অতিরিক্ত সল্টকে তারা বের করে দেওয়ার জন্য তাদের মধ্যে বিশেষ ধরনের মেকানিজম ডেভেলপ করতে হয়। সেটা কি করে, এক্সট্রা সল্ট ইন্টার বাই ডিফিউশন অ্যালং উইথ ওয়াটার ইনটেক। যে এক্সট্রা সল্ট কি হয়, কার মাধ্যমে হয়, সাধারণত ডিফিউশন প্রক্রিয়া হয়, আবার ওয়াটার ইনটেকের মাধ্যমে হচ্ছে। এবং সেই সারফেস যে অতিরিক্ত ওয়াটার ও সল্ট, সারপ্লাস সল্ট এলিমিনেটেড থ্রু গিলস অর গাট, এবং সেটা গিলস এবং গাটের মাধ্যমে বের করে দেয়। সেই প্রক্রিয়াগুলো কি রকম, গিলের মধ্যে এক ধরনের সেল রয়েছে, এটা বলে ক্লোরাইড সেলস প্রেজেন্ট ইন গিল আর মেইনলি রেসপন্সিবল ফর এলিমিনেটিং এক্সেস আয়ন। তোমরা এই ফাইলটা পড়ার সময় একটু খেয়াল করে পড়ো। এখানে একটু জানি না কেন এরকম ঘটনা ঘটলো, আমার এই ফাইলটা অন্য একটা ভার্সনে ছিল, যখন এখানে কনভার্ট করা হলো এখান থেকে সবগুলো অ্যাপোস্ট্রোফ বা ডট উঠে গেছে। তোমরা পড়ার সময় তুমি পড়লে আমার বুঝতে পারবা, আসলে সেগুলো একটু দিয়ে নিও আর কি। আমি মাঝে মাঝে কয়েকটা দিয়েছি আর কি, অনেকগুলো উঠে গেছে। যেমন এই প্রত্যেকটা লাইনের শেষে ডট হবে কিন্তু একটা তো নাই, কেন হয়েছে জানি না কারণে। The chloride cell present in gills are mainly responsible for eliminating excess ion. And chloride cell also present in the skin of head and upper column of a number of species. হচ্ছে অনেক স্পিসিসের ক্ষেত্রে কোথায় থাকে, স্কিনেও থাকে এবং অপার কুলামেও থাকতে পারে। তো মূলত থাকে হচ্ছে গিলে, এবং সেই গিলে এবং অথবা স্কিনে অথবা অপার কুলামে যেখানেই থাকুক না কেন, সেই কাজটা কি করে তারা হচ্ছে, তারা এক্সট্রা যে সল্ট শরীরে প্রবেশ করেছিল সেটাকে বের করে দিতে সহায়তা করে। এবং সেটা সাধারণত করে হলো একটা সিস্টেমের মাধ্যমে, এটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম। যে সিস্টেমের মধ্যে বের করে দেয় সেটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম। এটা সাধারণত ক্লোরাইড সেলে ইনবিল্ড থাকে। এই এটিপিএস সিস্টেম দেখা যায় কি হয়, আয়নকে বের করে দিতে এবং ভিতরে প্রবেশ করতে সহায়তা করে, দুই ক্ষেত্রে সহায়তা করে। মেরিন ফিশের ক্ষেত্রে করতেছে এটা কি, যে সোডিয়াম আয়ন রিমুভড উইথ দি হেল্প অফ sodium potassium ATPase system in the chloride cell of gill. This system actively transport sodium ion out of cell in exchange for potassium ion. These sodium ions are exchanged for two potassium ions. বলছে অ্যাক্টিভলি, এটা এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন অথবা অ্যাক্টিভ আদান প্রদান বলতে পারো, যে আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম আয়ন শরীর থেকে বের হয়ে যায়, কার মধ্যে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম আয়ন। বলছে এক অণু সোডিয়াম আয়ন বাইরে গেলে দুই অণু পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে।
তার সাম্যাবস্থা মেনটেন করার জন্য। আর এটা হচ্ছে ক্লোরাইড আয়ন অলসো লিভস বডি থ্রু ক্লোরাইড সেলফ প্যাসিভলি, বাট ক্লোরাইড আয়ন বলছে শরীর থেকে বের হয়ে যায়, সেটা কিভাবে হয়, প্যাসিভলি বের হয়ে যায়। এছাড়াও যে আরো আয়ন আছে, যেমন কিছু ডাইভ্যালেন্ট আয়ন আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তো শরীরে প্রবেশ করে, সেগুলো শরীর থেকে বের হয়ে যায় কিরকম, inside the intestine they become oxide and hydroxide due to alkaline nature of intestinal fluid, and they are and then eliminated by feces। বলছে এই ধরনের আয়নগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়নগুলো এগুলো সাধারণত ফিসেসের মাধ্যমে বের হয়ে যায় এবং কনভার্ট হয়ে অক্সাইড এবং হাইড্রোক্সাইডে পরিণত হয়ে। আরেকটা ছোট্ট পার্ট বলছে, যেমন নাইট্রোজেনের যে প্রোডাক্ট গুলো তৈরি আছে ভিতরে, সেগুলোর মাধ্যমে অনেক সময় দেখা যায় অসমোরেগুলেশনের কিছু অংশ মেনটেন হয়। সেটা কিভাবে? About 90% of the nitrogenous in product is eliminated through gills as ammonia and a small amount of urea। তো এটা মূলত এক্সক্রেশনের মধ্যে চলে আসে। তো এক্সক্রিটরি প্রোডাক্টটা অনেক সময় কি বলে, এক্সক্রেশন যখন হচ্ছে তখন কি এক ধরনের সাম্যাবস্থা মেনটেন করার জন্যই হচ্ছে। তাহলে এই জন্যই বলতেছে যে নাইট্রোজেনাস এক্সক্রেশনের মাধ্যমে বডির অসমোরেগুলেশন মেকানিজম কিছু মেনটেন হয়। বলছে কিভাবে, যখন নাইট্রোজেন শরীর থেকে অ্যামোনিয়াম প্রোডাক্ট গুলো বের করে দেওয়া হয়, অথবা অ্যামোনিয়া ছাড়া আদার যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, যেমন ইউরিয়া হয়, ক্রিয়েটিনিন হয়, টিএমও হয়, সেগুলো শরীর থেকে বের করে দেয় বিশেষ প্রক্রিয়ায়। যেমন ফিশের ক্ষেত্রে গিল আছে, অথবা যদি এই ধরনের ইউরিন অথবা আদার প্রোডাক্ট গুলো, সেগুলো গাটের মাধ্যমে বের হয়ে যায়। এই ছিল আমাদের হচ্ছে মেরিন টেলুস্ট। আমরা যদি ফ্রেশ ওয়াটার টেলুস্ট যাবো, তার আগে তোমাদের একটু জিজ্ঞেস করে নেবো যে মেরিন টেলুস্ট নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। হয়তো ফ্রেশ ওয়াটার টেলুস্ট পড়তে আমাদের 2 মিনিট লাগবে, যদি মেরিন টেলুস্ট তোমরা বুঝে থাকো। এখন বলো, মেরিন টেলুস্টের ক্ষেত্রে সল্ট ব্যালেন্স এবং ওয়াটার ব্যালেন্স এবং সল্ট ব্যালেন্স তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে আমরা তো ফ্রেশ ওয়াটার টেলুস্টে যাবো। কি ধরে নেবে, তোমরা সবাই বুঝতে পারছো তাই না? তোমরা কি আসো না ঘুমাই গেছো? না স্যার আছি। তো কথা বলো না কেন? জি স্যার। কি বুঝতে পারছো? জি স্যার। খুব ভালো, বুঝতে পারলে তো খুবই ভালো, আমি তো হ্যাপি। তোমাদের সাথে ফিজিক্যাল ক্লাস করলে মনে হয় আরো মজা হবে, কারণ তোমরা সবাই এত ক্যাচিং পাওয়ার হাই। ঠিক আছে, তো এটা অনেক ভালো গুণ। যখন স্টুডেন্টরা খুব সহজেই সবকিছু ক্যাচ করতে পারে, এটা টিচারদের জন্য খুবই ভালো আর কি, খুব ইজি হয় অনেক কিছু পড়াতে অথবা অনেক কিছু শেয়ার করতে। তো আমরা চলে যাই মেরিন টেলুস্টের ক্ষেত্রে। এখানে আসলে ইলাস্টোমার্ক নিয়ে আমরা কথা বলবো না, ইলাস্টোমার্ক নাই ফ্রেশওয়াটার সাধারণত। এখানে হচ্ছে মেরিন টেলুস্ট। তো মেরিন টেলুস্টের ক্ষেত্রে কি হয় আসলে আমরা প্রথমে জেনে নেব। আসলে মেরিন সল্ট টেলুস্টের ক্ষেত্রে সল্ট কনসেন্ট্রেশন। স্যার আজকে আর পড়েন না, আমাদের একটা পরীক্ষা আছে। জি কখন? স্যার, আজকে বাদ দেন। 11:30টায়। 11:30টায়? আচ্ছা, এটা জি 2 মিনিট লাগবে, জাস্ট আমাদের প্রথমে একটু কথা স্যার বলবো আর কি। একসাথে বেশি হয়ে যাবে। স্যার, বেশি হয়ে না, যাচ্ছে এটা কেন স্যার, বলবো, কালকে পড়ান। না এটা দিয়ে হয়তো আরেকবার ক্লাস নিতে পারবো, কিন্তু তোমাদের জাস্ট একটা জিনিস জানায় রাখবো, সেটা হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটার মেরিনের ক্ষেত্রে যেটা বললাম, ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে তার অবস্থাটা হচ্ছে একেবারে অপোজিট। যখন আমি একটা উদাহরণ দেই, তোমাদের নাই পড়ালাম, যাও তোমাদের সাথে মেরিন টেলুস্ট নিয়েই কথাটা শেষ করি আর কি। মেরিন টেলুস্ট আমরা একটা উদাহরণ দেবো, একটা মেরিন টেলুস্টের কথা উদাহরণ দেবো। স্যার হ্যাগফিশ। হ্যাগফিশ মেরিন টেলুস্ট কে বলছে তোমাকে? হ্যাগফিশ তো আমরা অসমো কনফর্মারই বললাম, সে তো অসমো রেগুলেটরই না। স্যার টুনা ফিশ। স্যালমন। তো ঠিকই আছে, হয়েছে। টুনা ফিশ, স্যামন। স্যামনের কথা বললো, স্যামন তো বিদেশি মাছ, আমাদের দেশে কোনো মাছ নাই খুব পরিচিত আমাদের। ইলিশ। ইলিশ। ইলিশ 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 আমাদের খুব পরিচিত মাছ। আর স্যামন আর ইলিশের মধ্যে একটা মানে ব্যাপারটা অনেকটা মিল আছে, তাই না? স্যামনও মাইগ্রেট করে, ইলিশও মাইগ্রেট করে। কোথায় মাইগ্রেট করে জানো? জি স্যার, ফ্রেশ ওয়াটারে।
ফ্রেশ ওয়াটারে। মজার ব্যাপার হলো ইলিশ হচ্ছে কি ম্যারিন টেলিউস, তাই না? তাই তো, ইলিশ হচ্ছে ম্যারিন টেলিউস। তো সে যখন ফ্রেশ ওয়াটারে থাকে তখন তার বডি ফ্লুইড কনসেন্ট্রেশন ও অসমোরেগুলেশন হয় কিভাবে, আমরা এখন যা পড়লাম। তো এখন এই মাছটা যখন ইলিশটা যখন ফ্রেশ ওয়াটারে চলে আসে তখন কি হয়? তোমাদের মনে কি প্রশ্ন জাগে? কারো জাগে? আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, কারণ আমাদের হয়তো আর যাবো না, তোমাদের সাথে জাস্ট এটাই শেয়ার করতেছি। আসলে ম্যারিন ফ্রেশ ওয়াটার টেলিউস, মানে ইলিশ যখন ফ্রেশ ওয়াটারে আসে, আমরা ইলিশ যখন ম্যারিনে থাকে তখন আমরা যেটা পড়লাম সে সেইভাবেই তার বডি ফ্লুইড কনসেন্ট্রেশন সল্ট কনসেন্ট্রেশন মেনটেন করে। আর সে যখন ম্যারিনে ফ্রেশ ওয়াটারে আসে তখন কি করে? তখন অপোজিট হবে। অপোজিট হবে। তখন আসলে অপোজিট হবে, আমরা তখন যা পড়লাম সেটারই অপোজিট হবে। তাহলে আমরা তোমাদের এটা আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করবো আসলে ফ্রেশ ওয়াটার মেরিন ইলিশ মাছ যখন ফ্রেশ ওয়াটারে থাকে তখন সে কিভাবে অসমোরেগুলেশন মেনটেন করে। আমরা আগেই বলে দিলাম, হিংস দিয়ে দিলাম যে অপোজিটলি করে, এই আগে যা করেছিল অপোজিটলি করে, এবং তার বডি ফ্লুইড কনসেন্ট্রেশনও অপোজিট হয়ে যায়। আগে কি যখন সে মেরিনে থাকে তখন তার বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হয়ে যায় ফ্রেশ মেরিনের ওয়াটারের সাপেক্ষে কম, আর যখন ফ্রেশ ওয়াটারে আসে তখন ফ্রেশ ওয়াটারের সাপেক্ষে হয়ে যায় বেশি। আর যখন বেশি হয়ে যায় তখন তার মধ্যে ঘটনাগুলো বিপরীত ঘটতে থাকে। আগে ছিল কি ওয়াটার লস সল্ট গেইন, আর এখানে হয়ে যাবে সল্ট লস ওয়াটার গেইন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। জাস্ট ইলিশের ক্ষেত্রে বলে দিলাম যখন সে ফ্রেশ ওয়াটার আসে তখন তার ফেনোমেনাটা কি হয়, তো এই ফেনোমেনাগুলোকে মেনটেন করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য সে কি করে, এটা হলো তোমাদের আগামী ক্লাসের জিজ্ঞাসা, আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আর আগামী ক্লাস তো আগামীকালই আছে। যদি আমি ক্লাস নেই তাহলে 11:30 নিব ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার। সেই পর্যন্ত ভালো থাকো আর কি।